সিড ডরমেন্সিতে আমরা জার্মিনেশন পড়ছি তাই না? জি স্যার। জি স্যার। সিড আমরা অনুকূল পরিবেশে ভায়াবল সিড যদি প্লেসমেন্ট করি, স্থাপন করি, তাহলে নরমালি জার্মিনেট হওয়ার কথা, তাই না? জি স্যার। যদি জার্মিনেট না হয় বা ডিলে জার্মিনেশন হয়, তাকে বলবো সিড ডরমেন্সি। এটি হলো সহজ ভাষায়। সিড যদি অনুকূল পরিবেশেও ভায়াবল সিড যদি জার্মিনেট না করে, তাকে বলবো আমরা সিড ডরমেন্সি। যেমন এখানে সিড ডরমেন্সি ইজ ডিফাইন্ড অ্যাজ সিড ফেইলুর, আমি যেটা বললাম, অফ ভায়াবল সিড টু জার্মিনেট, অর্থাৎ কোন ভায়াবল সিড যদি জার্মিনেট করতে না পারে অথবা আন্ডার ফেভারেবল কন্ডিশন। এখানে একটি কথা বলা হয় নাই যে ডিলে অর ফেইলুর, এরকম বলা হচ্ছিল সিডস টু ফেইলুর অর ভায়াবল সিড টু জার্মিনেট। আচ্ছা দেখি নেক্সট এই ধরনের সংজ্ঞা আছে নাকি দেখবো। when given favorable environment condition normally favorable for germination, অর্থাৎ জার্মিনেশনের জন্য অনুকূল পরিবেশে যদি আমরা ভায়াবল সিড স্থাপন করি, তাহলে জার্মিনেট যদি না করে বা ডিলে জার্মিনেশন হয়, তাহলে সেটাকে বলবো সিড ডরমেন্সি। সিড ডরমেন্সি মেইনলি তিন প্রকার, তিনটি ব্যাকরণ জন্মের কারণেই সিড ডরমেন্সি হয়। একটা কে কি জানো কিছু না কিছু সকালে এই যে ট্রাম কমতিরানার বিকাশের ইয়ার মধ্যে ভাই মিউট কর, ভাই মিউট করে কথা বল না ভাই, কি রে ভাই মিউট করতে পারিস না তুই? লাখ লাখ ট্রাম্পের সমর্থক জড়ো হইছে, আর যত ইয়ারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলে। আচ্ছা, সিড ডরমেন্সি, সিড কাভারিং অর্থাৎ সিড কোড, কি কারণে সিড ডরমেন্সি হয়, মেকানিজম, আর একটা কেমিক্যাল ইনহিবিটর, যদি কেমিক্যাল অ্যাবসেন্স প্রেজেন্স, মরফোলজিক্যাল। আমি তো সবাইকে মিউট করে দিছি, তো যদি কেউ কথা বলতে চাও ওই মিউট অবস্থায় কথা বলবা, আর আমার সাথে করলে মিউট করে নিবা। এখানে একটা বায়োলজিক্যাল ইম্পর্টেন্স আছে কিছু। এখন কি ধরনের বায়োলজি ইম্পর্টেন্স থাকার কথা, আচ্ছা এটা বলো দেখি একটু, কেউ একজন কোশ্চেন আমার সাথে একটু। জি স্যার। বায়োলজিক্যাল ইম্পর্টেন্স বলতে কি বুঝি, মানে ডরমেন্সির কোনো অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ? ডিসঅ্যাডভান্টেজ তো আছে, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ তো বেশি। ডিসঅ্যাডভান্টেজ বেশি, অ্যাডভান্টেজ নাই? আছে স্যার। কি কেমন? জানা নাই স্যার, যেমন স্যার অনেক সিডেরই ধানের ক্ষেত্রে চিন্তা করি যে আমি চাচ্ছি না যে এখন এটা আমি জার্মিনেট করব, আমি 1 বছর পরে করব বা আমি রেখে দিলাম পরের বছর করবার জন্য, তো সেই জন্য তো সিড ডরমেন্সিটা প্রয়োজন। জি, যে আমরা যদি সিড ডরমেন্সি না থাকে তাহলে তো অলওয়েজ জার্মিনেট হবে, তাহলে আমরা নেক্সট সিজনে যে চাষ করব তার জন্য সিড যে স্টোর করব সেই স্টোর করার ক্যাপাবিলিটি যদি না থাকে তাহলে তো হবে না। তাহলে যদি অলওয়েজ জার্মিনেট করে তাহলে সব ধান আমরা খাওয়ার জন্য সংরক্ষণ করতে পারবো না, জার্মিনেট করে যাবে। যেমন আমি একটু উদাহরণ দেই, যে এখন এই বর্তমানে যে পেঁয়াজ বা এই যে মাসখানি আগে পেঁয়াজ আমরা ঘরে রাখলে জার্মিনেট করছে, অঙ্কুর গম হয়েছে, দেখছো না স্যার? পেঁয়াজ আদা গাছ হয়ে যায়, তাহলে আমরা খাবো কিভাবে, সংরক্ষণ করবো কিভাবে? সিড ডরমেন্সি। কাজেই আমাদের দরকার হলো সিড ডরমেন্সি। এটি আবার একটা নির্দিষ্ট সময়ের জন্য রাখবো, এটি একটা সিড ডরমেন্সি আমাদের দরকার। আবার কিছু সিড আছে দীর্ঘ সময় 2 বছর 3 বছর 4 বছর এরকম, সেটাও জন্য সিড ডরমেন্সির প্রয়োজন হয় মাঝে মাঝে, না হলে এগুলা রাখা যাবে না, বা একটা স্থান থেকে আরেকটা স্থানে নিয়ে যাব, যদি সিড জার্মিনেট ডরমেন্সি থাকে নিতে পারবো না।
স্যার পাখি মাঝে মাঝে তো একটা ফল খাওয়ার পরে ওইটা থেকে পটি করলে যে বীজটা থাকে ওইটা থেকে আবার সিড থেকে চারা গ্রো করে, তো ওই ক্ষেত্রে কি সিড ডরমেন্সি কাজ করে? আচ্ছা, চা গ্রো করলে তো আর ডরমেন্সি কাজ করবে না, জার্মিনেট না, হলে স্যার। তো আর হবে না। জার্মিনেশন ডেফিনিশনটাই এমন যে ডিলে জার্মিনেশন করা বা জার্মিনেশন না করা, সেটাই হলো সিড ডরমেন্সি। বাংলা হলো সুপ্ততা, বীজের সুপ্ততা, সুপ্ত বীজ, ইয়েস স্যার। বীজের সুপ্ততা। তো এখন এইটা টাইপস হলো কার্যকর কমে না। আমরা বরং কোন কোন ক্ষেত্রে এটি, যেমন আমরা এটা অবশ্য সিড ডরমেন্সির মতো না, আমি জাস্ট বলতে চাচ্ছি এমনি যে আমরা যে ঘুমন্ত অবস্থায় থাকি, সুপ্ত অবস্থা থাকি, বা এই যে অনেক প্রাণী আছে শীতের সময় সুপ্ত অবস্থা থাকে, তার মানে তার মানে এনার্জিতে কমে না, সে সুপ্ত অবস্থা থাকে। তো শীত তার টলারেট হয় না, এই জন্য শীতকালে সে সুপ্ত অবস্থা থাকে। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। তো সিড ডরমেন্সির মাধ্যমে আমি পরে যে চারা বা প্ল্যান্ট পাবো, সেটা হ্যাঁ, কি পূর্বের মতো শক্তিশালী বা পুষ্টিগুণ সম্পন্ন হবে? জি হবে। ধানের বীজ, আমি বলি ধানের বীজ যে আমরা 6 মাস রেখে পরে বপন করি, তো সেগুলি কি নর্মাল ভিগরাস হয় না? জি স্যার। বা পেঁয়াজের বীজ আমরা 6 মাস রেখে তারপরে যে বপন করি, সেটা কি ভিগরাস হয় না? তোমরা তো গ্রামে থাকো, গ্রামে তো দেখছো যে ধানের বীজগুলি সংরক্ষণ করা হয় 6 মাসের জন্য বা 1 বছরের জন্য সংরক্ষণ করা হয়। সংরক্ষণ করার পরে সেই বীজগুলো তো ঠিকই জার্মিনেট করে এবং ঠিকই গাছ হয়, তাই না? জি স্যার। স্যার কিন্তু ফলনের ক্ষেত্রে তো স্যার আমাদের মানে দেখতে পারি যে ফলন অনেক মানে মোটামুটি পূর্বের তুলনায় অনেক কম হয়। কেন ধান কি ফলন কম হয়? ধান যদি নার্সারি বেডে তোমরা সিড ব্যয় করো, সেগুলি কম হয় না স্যার, গ্রামীণ পর্যায়ে মানে গ্রামের এইদিকে যেগুলো যেভাবে আর কি সিড জার্মিনেশন জার্মিনেট, সেটা ফলন সেগুলোতে হওয়ার তো জন্য ফলন অনেকগুলো কম হয়। ফ্যাক্টর দায়ী, ফলন কম বেশি হওয়ার জন্য অনেকগুলো ফ্যাক্টর দায়ী, সেই সমস্ত ফ্যাক্টর গুলো কম বেশির কারণে হইতে পারে, কিন্তু নরমালি ইয়ের জন্য হয় না, ডরমেন্সির জন্য ফলন কম বেশি হয় না, কারণ ওই অবস্থায় সুপ্ত অবস্থাকে, ওই অবস্থায় রেসপিরেশন কম হয়, ওই অবস্থায় ফটোসিনথেসিস কম হয়, ফটোসিনথেসিস হয় না, রেসপিরেশন কম হয়। স্যার আমার একটা কোশ্চেন আছে। বলো। স্যার তার মানে কি আপনি বলতে চাচ্ছেন সব সিডেরই সিড ডরমেন্সি আছে? না, সব বা এটা আমরা বলতে পারি? সব বীজের সিড ডরমেন্সি নাই। সিডের ক্লাসিফিকেশন আমি বলছিলাম অন দা বেসিস অফ স্টোরেজ, অর্থোডক্স সিড, রিক্যালসিয়েন্ট সিড বলছিলাম। জি স্যার। যে সিডগুলি শুকায় ময়েশ্চার কন্টেন্ট নিচের দিকে নিয়ে আসা যায়, বিলো 12% নিয়ে আসা যায়, সেগুলো অর্থোডক্স সিড। স্যার যেমন কাঁঠালের বীজের ক্ষেত্রে তো স্যার কাঁঠালে থাকা অবস্থায় ওখান থেকে মানে জার্মিনেট হয়ে যায়, সেটা আলাদা জার্মিনেশন টাইপ। শুকানো যায় না, শুকালে নষ্ট হয়ে যায়। তুমি কি কাঁঠালের বীজ শুকিয়ে আবার বপন করতে পারবা? না স্যার, বপন করা হয়নি, কিন্তু মানে শুকানো হয় এটা আর কি, খাওয়ার জন্য স্যার শুকানোর পর তো মাতৃ গুণাগুণটা থাকবে না মনে হয়। না, ধানের বীজ কি শুকানোর পরে কি গুণাগুণ থাকে না? থাকে স্যার, ওইটা তো আমি সংরক্ষণ করা হয় স্যার। না, কাঁঠাল বীজ তো নষ্ট হয়ে যায়, কাঁঠাল বীজ তো নষ্ট হয়ে যায়। কাঁঠাল বীজ যদি তুমি শুকাও তাহলে তো নষ্ট হয়ে যায় এটা। তাহলে একজোজেনাস ডরমেন্সি, তারপরে এন্ডোজেনাস ডরমেন্সি, আর কম্বিনেশন হলো কম্বাইন্ড। একজো মানে বাহিরে, এন্ডো মানে ভিতরে, অর্থাৎ যে আউটসাইড অফ দ্য এমব্রায়ো আর ইনসাইড অফ দি এমব্রায়ো বাই ইটসেলফ। একজোনাস হলো যে সমস্ত ফ্যাক্টর এমব্রায়ো বাইরে থেকে প্রভাব বিস্তার করে, সেগুলো হলো একজোনাস ফ্যাক্টর।
আর যেগুলো হলো এন্ডোজেনাস অর্থাৎ বীজের মধ্যে অর্থাৎ এমব্রায়োর মধ্যে যে সমস্ত ফ্যাক্টরগুলো আছে সেটা হলো এন্ডোজেনাস। আর দুটো কম্বাইন যদি হয়, একজেনাস এবং এন্ডোজেনাস দুটো মিলে যদি হয়, তাহলে আমরা বলবো কম্বাইন্ড সিড ডরমেন্সি। বুঝতে পারছো? জি স্যার। যে আমরা জানি বীজ জার্মিনেট করার সময় মেইনলি এমব্রায়ো হয়, বিভক্ত হয়। তো এমব্রায়ো থেকেই রুট এবং শুট ইমার্জ করে। তো এখানে একজেনাস হলো মানে বাইরে, এমব্রায়োর বাইরে যে সমস্ত ফ্যাক্টর, এখানে নিচে লেখা আছে লাল কালি দিয়ে দেখো, ডিউ টু ফ্যাক্টরস আউটসাইড অফ দ্য এমব্রায়ো আর ডিউ টু ফ্যাক্টরস উইথিন দ্য এমব্রায়ো অ্যান্ড ইটসেলফ, অর্থাৎ নিজে যদি ডমিনেন্সের জন্য দায়ী হয় তাহলে সেটি বলবো আমরা এন্ডোজেনাস। আর দুটি কম্বাইন্ড যদি হয় সেটাকে বলা কম্বিনেশনাল বা কম্বাইন্ড সিড ডরমেন্সি। এখন একজেনাস হতে পারে ফিজিক্যাল, কেমিক্যাল এবং মেকানিক্যাল। এটা ফিজিক্যাল, মেকানিক্যাল এবং কেমিক্যাল হতে পারে। এন্ডোজেনাস হতে পারে মরফোলজিক্যাল, ফিজিওলজিক্যাল। এইটি মরফোলজিক্যাল আবার রুডিমেন্টারি, আনডিফারেন্সিয়েট, লিনার। এখানেও আছে মরফোলজিক্যাল এবং এন্ডোডরমেন্সি। এখানে বলতো নন ডিপ, ইন্টারমিডিয়েট এবং ডিপ। স্লাইডের নিচের অংশটা দেখা যাচ্ছে না স্যার। নিচের অংশ দেখা যায় না? একদম নিচের অংশটা। এখন দেখা যায়? জি স্যার, এখন দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, সেকেন্ডারি ডরমেন্সি হলো থার্মোডরমেন্সি বা কন্ডিশনাল ডরমেন্সি। এখানে দেখো, আমি এখানে একটু বলি যে ফিজিক্যাল, মেকানিক্যাল, কেমিক্যাল। এখানে বুঝতে পারতেছো কেমিক্যাল কোনো কারণে যদি কেমিক্যাল মানে ইনভলভ হয়, তাহলে কেমিক্যাল উপস্থিত থাকে, তাহলে জার্মিনেশন নাও করতে পারে। মেকানিক্যাল হলো তোমার কোন যান্ত্রিক ভাবে যদি কোনো কারণ ইম্পোজ করা হয় তাহলে এটা জার্মিনেট নাও করতে পারে। আর ফিজিক্যাল হলো বীজের মধ্যে যে সমস্ত বাইরে আছে, যেমন টেম্পারেচার, অর্থাৎ যে জিনিসগুলো বীজের মধ্যে থাকে, সিড কোড হতে পারে, এমন হতে পারে। ঠিক এর মধ্যে এখানে আরেকটা জিনিস দেখো যে ইপিকোটাইলে মানে এই যে এন্ডোডরমেন্সি যেগুলো, এগুলো হলো যদি প্রপার না হয়, ডেভেলপ না হয়, প্রপার ম্যাচিউরড না হয়, তাহলে সাধারণত এই এন্ডোজেনাস ডরমেন্সিটা দেখা যায়। হ্যালো, হ্যাঁ নমস্কার। প্রপার ডরমেন্সি যদি না হয়, ম্যাচিউরড যদি না হয়। এবার হলো মেথডস অফ ব্রেকিং ডরমেন্সি। আমরা কি কি ভাবে এই ডরমেন্সিটাকে ব্রেক করতে পারি? এখন ন্যাচারাল ব্রেকিং অফ ডরমেন্সি, ন্যাচারাল আলটিমেটলি 6 মাস থাকলে, 1 বছর থাকলে এটি ব্রেক করবে, মানে ডরমেন্সি আপনি ভেঙে যাবে এবং সিড জার্মিনেট করবে। ট্রিটমেন্টস অফ সিড ডরমেন্সি, আমরা ট্রিটমেন্ট করতে পারি, সিড ডরমেন্সিকে ট্রিটমেন্ট করতে পারি বিভিন্ন ভাবে। হ্যাঁ, কোথায় যাবা? আচ্ছা, ঠিক আছে। সিড কোড ট্রিটমেন্ট আর এমব্রায়ো ট্রিটমেন্ট। ওয়াটার এন্ড গ্যাস স্ক্যারিফিকেশন। স্ক্যারিফিকেশন আবার 3 ধরনের হতে পারে: অ্যাসিড, থার্মাল, মেকানিক্যাল। এমব্রায়ো ট্রিটমেন্ট স্ট্র্যাটিফিকেশন, হাই টেম্পারেচার এবং কেমিক্যাল, গ্রোথ রেগুলেটরস ট্রিটমেন্ট।
আচ্ছা, গ্রোথ রেগুলেটর হলো কাইনিন, জিবরেলিক অ্যাসিড, ইথিলিন এখানে। তো এখানে আমি আরেকটা জিনিস আগের স্লাইডে আমি একটু বলি তোমাদেরকে, ডাবল ডরমেন্সি একটা শব্দ দেখছো? কম্বাইন্ড ডরমেন্সি ছিল। ডাবল ডরমেন্সির কোন শব্দ ছিল ওখানে? মনে নাই। কম্বাইন নাই? ছিল স্যার। কম্বাইন্ড দেখছি, ডাবল ফর্মেসি তো ডাবল ছিল না। ছিল না? না স্যার। দেখো তো আছে নাকি? ছিল ছিল। এপিকট স্যার আছে। আছে। আছে স্যার। Yes. ফিজিওলজিক্যাল। এটা হলো কম্বাইনের মধ্যে ইপিকটাইল এবং রেডিক্যাল দুইটার কারণে যদি ডরমেন্সি হয়, ইপিকটাইল আনভেরিকাল। রেডিক্যাল দুইটার সমন্বয় যদি হয় তাহলে সেটাকে বলা হয় ডাবল ডরমেন্সি। এখানে ইপিকটাইল বলতে প্লুমোলের ইপিকটাইল যদি ম্যাচুরড না হয় তাহলে জার্মিনেশন করবে না। আবার যদি দুইটার সমন্বয় হয়, যে রুডও ম্যাচুরড হয় নাই আবার কান্ডও ম্যাচুরড হয় নাই, এই কারণে ডেভেলপ হচ্ছে না বা এই কারণে বীজ জার্মিনেট করতেছে না, তাহলে ওইটাকে বলা হয় ডাবল ডরমেন্সি। আমি এটি নিয়ে আসছি শুধু ওই ডাবল ডরমেন্সির জন্য তোমাদেরকে বলার জন্য। আর এখানে আরেকটা জিনিস দেখো, স্ক্যারিফিকেশন আর স্ট্র্যাটিফিকেশন। স্ক্যারিফিকেশন এটার নাম কি জানো? অর্থ কি বাংলা? স্যার আছড়ানো। আশ্রানো। আর মানে আশ্রানো, তাহলে এখানে আমরা বীজের কি আশ্রাবো? স্যার সিড কোড। সিড কোড আশ্রাবো। অর্থাৎ সিড কোডকে আমরা কোনোভাবে ছেদন করতে হবে। অর্থাৎ সিড কোড যদি অনেক মোটা হয় তাহলে কোনো কারণে সিড কোডকে পাতলা করতে হবে। অনেক সময় দেখছো কিনা আমি জানি না, বস্তার মধ্যে সিড রেখে সিডকে বালির উপর দিয়ে বা বস্তার উপর দিয়ে খসখস করা, মানে ঘর্ষণ করা হয় যাতে একটু বীজের স্তরটা খসখসে হয়। জি স্যার। তো সেই কারণেই সেটা হলো স্ক্যারিফিকেশন আমরা তিন ভাবে করতে পারি। মেকানিক্যাল, বস্তা যেটা বলছি মেকানিক্যাল। থার্মাল হলো যে রোদে রাখবো, ছায়া রাখবো, সেইভাবে আমরা থার্মাল টেম্পারেচার দিয়ে, আর অ্যাসিড দিয়ে, সালফারিক অ্যাসিড দিয়ে মানে অল্প সলিউশনের তৈরি করে সেখানে কিছু সময় রাখলে উপরের স্তরটা বিভিন্ন কারণে মানে ক্ষয়প্রাপ্ত হয়, এটাকেই বলা হয় স্ক্যারিফিকেশন। আর স্ট্র্যাটিফিকেশন হলো লো টেম্পারেচার ট্রিটমেন্ট। স্ট্র্যাটিফিকেশন হলো লো টেম্পারেচার ট্রিটমেন্ট। লো টেম্পারেচার ট্রিটমেন্ট, হাই টেম্পারেচার ট্রিটমেন্ট, কেমিক্যাল ট্রিটমেন্ট বা গ্রোথ রেগুলেটর ট্রিটমেন্ট, এগুলা ট্রিটমেন্ট করে আমরা সিড ডরমেন্সিকে ব্রেক করতে পারি। কথা লেখা আছে স্যার, ওটা কি লেখা? এগুলো হলো এমব্রায়ো ট্রিটমেন্ট। এই স্ট্র্যাটিফিকেশন, আরেকটি জিনিস আমি বলি, এই স্ট্র্যাটিফিকেশন স্ক্যারিফিকেশন দুটোর পার্থক্য অনেক সময় ভাই ভাই জিজ্ঞেস করে বা এটা পরীক্ষা অনেক সময় দেয়, পরীক্ষা আসে। আর স্ক্যারিফিকেশনের মাধ্যমে সিড কোড ট্রিটমেন্ট করা হয়, আর স্ট্র্যাটিফিকেশনের মাধ্যমে এমব্রায়ো ট্রিটমেন্ট করা হয়। ও উড়ালে সব উড়াল। স্যার ডরমেন্সিতে একটা টার্ম ছিল হচ্ছে এন্ডোডরমেন্সি বা এন্ডোজেনাস। ওইটার মধ্যে যখন সিডটা ম্যাচিউর থাকে না, সেটা কি স্যার আস্তে আস্তে পরবর্তীতে ম্যাচিউরড হয়ে যায়? জি, ডরমেন্ট অবস্থা থাকলেই ম্যাচিউর হয়ে যায় এবং ম্যাচিউর হলেই সেটা ন্যাচারাল ব্রেকিং হয়ে যায়। মানে ওটার জন্য আলাদা কোনো ট্রিটমেন্ট করতে হয় না, ওটার জন্য হয় না, ওই জন্য ন্যাচারাল ব্রেকিং। ওটা যেটা মানে ম্যাচিউর অবস্থা থাকে না, সেটা নির্দিষ্ট সময় পরে সেটা ম্যাচিউর হয়ে যাবে এবং আলটিমেটলি সেটা জার্মিনেট করবে। এই জন্য সেটা হলো ন্যাচারাল ব্রেকিং অফ ডরমেন্সি। কিছু সময় রেখে দিলেই 2-4-6 মাস বা 3 বছর, 3 মাস বা 1 মাস বা 2 মাস, মানে নির্দিষ্ট সময় রেখে দিলে সেটা আবার আপনি সিড জার্মিনেট করবে। স্যার স্লাইডের নিচে একটা কথা লেখা আছে স্যার, ওই লেখাটা দেখতে পাচ্ছি না স্যার। স্লাইডের নিচে লেখা আছে, দেখা যাচ্ছে তো, একটু তুই জুম আউট কর তাহলেই তো হবে। এটি হলো গ্রোথ রেগুলেটর। নাম এগুলো জিবরেলিক অ্যাসিড বা জিবরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন, তারপরে তোমার ন্যাপথেলিক অ্যাসিড, হাইড্রোজেন পেরক্সাইড, এই সমস্ত হরমোনগুলো।
স্যার স্পেসিফিকেশন আর স্ট্র্যাটিফিকেশনের পার্থক্যটা স্যার আবার বললে ভালো হতো। আমি বলছি, স্ট্র্যাটিফিকেশন স্ক্যারিফিকেশন, একটা প্রথম কথা হলো যে প্রথম হলো যে স্ক্যারিফিকেশন মাধ্যমে সিট ট্রিটমেন্ট করা হয়, সিট কোড ট্রিটমেন্ট করা হয়, বুঝতে পারছো? স্ক্যারিফিকেশনের মাধ্যমে সিট কোড ট্রিটমেন্ট করা হয়। স্যার স্লাইডটা দেখা যাচ্ছে না। দাঁড়াও, আমি দেখা তো যাচ্ছে। এই দেখা যাচ্ছে তো। আচ্ছা, তোদের কেউ প্রবলেম হইলে জুম আউট বা জুম ইন করে একটু ট্রাই করে দেখ। এখন দেখা যাচ্ছে? ইয়েস স্যার, দেখা যাচ্ছে এখন। আচ্ছা, আমি আবার বলি। প্রথম প্রশ্ন হলো যে স্ক্যারিফিকেশন আর ফিজিক্যাল, কেমিক্যাল এবং থার্মাল দিয়ে, অ্যাসিড দিয়ে, এটা হলো ছেদন করা, অর্থাৎ বীজত্বক কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা। স্ক্যারিফিকেশনের মাধ্যমে সিড কোড ট্রিটমেন্ট করা হয়। আর স্ট্র্যাটিফিকেশনের মাধ্যমে এটা হলো লো টেম্পারেচার ট্রিটমেন্ট। এখানে যেমন হাই টেম্পারেচার ট্রিটমেন্ট আছে, ওইরকম লো টেম্পারেচার ট্রিটমেন্ট হলো এমব্রায়ো ট্রিটমেন্ট, এবং সবগুলোই ব্রেকিং অ্যাসিড ডরমেন্সি ব্রেক করার জন্য। স্যার স্ক্যারিফিকেশন আর স্ট্র্যাটিফিকেশন দুইটাই কি লো টেম্পারেচারে করা যাবে? স্ক্যারিফিকেশন তো ছেদন, বাংলা হলো আশ্রানো, আর স্ট্র্যাটিফিকেশন হলো মানে তোমার লো টেম্পারেচারে রাখা। দুটো তো ভিন্ন জিনিস। কোনোভাবে সেটা অ্যাসিড দিয়ে হোক, মেকানিক্যাল হোক, থার্মাল হোক, কোনোভাবে বীজের ত্বককে ক্ষতিগ্রস্ত করা, সেটা হলো স্ক্যারিফিকেশন। আর স্ট্র্যাটিফিকেশন হলো লো টেম্পারেচার রাখা এবং হাই টেম্পারেচার রাখা, অল্টারনেট মানে ট্রিটমেন্ট লো টেম্পারেচার দিয়ে। স্যার সদ্য হারভেস্ট করা কি স্যার ধানের বীজকে স্যার আমরা যদি ট্রিটমেন্ট করে কি স্যার এটাকে ডরমেন্সি দূর করা সম্ভব? যদি আমরা ডেভেলপ ঠিক মতো থাকে তাহলে সম্ভব, আর যদি আমরা ডেভেলপ না ন্যাচারাল মধ্যে পড়ে তাহলে সম্ভব নয়। তারপরে আমি বলি যে ওই যে আমরা বলছিলাম জার্মিনেশনের সময় ভিপি ভ্যারাস জার্মিনেশন একটা এক্সাম্পল দিছিলাম, যে সদ্য হারভেস্ট ম্যাচুরিটি সিডের মধ্যে কোনো কারণে পানি যদি পড়ে যায়, বেশি পানি থাকে, তাহলে সিড জার্মিনেট করতেছে। জি স্যার, আউশ রাইসের কথা বলছি। আউশ রাইসের কথা বলছি, বা বড় রাইসের কোনো কোনো ক্ষেত্রে দেখা। তো সিড ডরমেন্সি এই পর্যন্তই। এরপরে আমি যে চ্যাপ্টারে যাব সেটা হলো সিড রেট বা সিড স্টোরেজ। সেকেন্ডারি ডরমেন্সিটা আচ্ছা বলো, আমি বলছি। একটু বুঝিয়ে দিন। সেকেন্ডারি ডরমেন্সিটা আচ্ছা আচ্ছা, বুঝিনি। সেকেন্ডারি ডরমেন্সি কোন কারণে যদি এখানে
থার্মাল এবং কন্ডিশনাল ডরমেন্সি। থার্মোডরমেন্সি কোনো কারণে তাপমাত্রার যদি কম হয়, তাপমাত্রা যদি কম হয় তো সেক্ষেত্রে মানে তোমার সেকেন্ডারি ডরমেন্সি হবে। অর্থাৎ প্রথম ডরমেন্সি হলো যে ডেভেলপ হয় নাই, এখন ডেভেলপ হলো, হওয়ার পরে দেখা গেল তাপমাত্রা বেশি হয়ে গেছে, সেই কারণে টেম্পারেচার জার্মিনেট করছে না, সেটা হলো সেকেন্ডারি ডরমেন্সি। যে প্রাইমারি ডরমেন্সি আমি ব্রেক করলাম বা এই অটোমেটিক্যালি এটা ব্রেক হলো, হওয়ার পরে কোনো কারণে যদি আবার টেম্পারেচার বেশি হয় বা যদি কোনো কিছু হয় সেটাকে বলা হয় সেকেন্ডারি ডরমেন্সি। সেকেন্ডারি ডরমেন্সি কোনো কারণে যদি বীজটাকে জার্মিনেট করে যায়, আমার এখন জার্মিনেট করলে সমস্যা, সেই ক্ষেত্রে আমি অতিরিক্ত টেম্পারেচার প্রয়োগ করে সেটাকে সাময়িক সময়ের জন্য জার্মিনেশনকে আমি স্টপ করে রাখবো, সেটা হলো সেকেন্ডারি ডরমেন্সি। যেমন আমি একটা এক্সাম্পল দেই, যে তোমরা দেখছো যে ওই ইয়েতে কি সুগার কেনের ফুল হয় কি মাসে ফুল হয়? নভেম্বর মাসে। নভেম্বর মাসে কাশফুল যখন হয় প্রায় অনেক সময় ফুল হয় নভেম্বর মাসে, ঠিক আছে? তো সুগার ফুলের কালার কি? হোয়াইটিশ, নট হোয়াইট, সাদা। কাশফুলের কালার অফ হোয়াইট। অফ হোয়াইট কাশফুল। আর কাশফুলের কাশফুলের বৈজ্ঞানিক নাম কি? কাশ যে গাছটা, স্যাকারাম অফিসিনারাম। স্যাকারাম অফিসিনারাম হলো সুগার কেনের বৈজ্ঞানিক নাম। আর স্যাকারাম স্পন্টেনিয়াম হলো কাশ। স্যাকারাম স্পন্টেনিয়াম আর স্যাকারাম অফিসিনারাম হলো সুগার ক্যান। দুটা সেম জিনাসের প্লান্ট, যার জন্য দুটার ফুলের কালার একই রকম এবং একই সময় কালার হয়, ফুল হয়। তো নরমালি ডে যদি নাইটের দৈর্ঘ্য বেশি হয় তাহলে সুগার ক্যানের ফুল হয়। আমরা এটাকে ব্রেক করতে পারি, একটা যদি সানলাইট ওয়েভল্যাম্প যে ওয়েভল্যাম্পের সেটা যদি আমরা দেই তাহলে আমরা এটাকে ব্রেক করতে পারি। তো ঠিক টেম্পারেচার দিয়েও আমরা সিড ডরমেন্সিকে ব্রেক করতে পারি। স্যার লিনিয়ার ডরমেন্সিটা আর বাড়তে। এরপর আমরা যাবো সিড স্টোরেজে। হ্যালো, জি স্যার। জি স্যার, শুনতেছি। স্যার স্যার সিড ডরমেন্সির তাহলে কি স্যার প্রকারভেদ গুলাই আসবে স্যার, মানে ব্যাখ্যা লিখতে হবে না? প্রকারভেদ অথবা সিড ডরমেন্সির মেথড, ব্রেকিং মেথড। সিড ডরমেন্সি কাকে বলে, তারপর সিড ডরমেন্সির টাইপস অথবা ব্রেকিং মেথড।
সিড ডরমেন্সি, সিড স্টোরেজ। দেখছো এখানে কন্টেনার গুলো বিভিন্ন রকম। জি স্যার। এক সময় এইভাবে গ্রামে রাখতো, এগুলোর সাথে পরিচয় আছে? জি স্যার। জি স্যার। মিউট করে দিলে আবার তোমরা সে ই করে যে কথা বলবা সে ই করে কথা বলো, অসুবিধা কি? আচ্ছা, এগুলোর সাথে পরিচয় থাকার কথা। তারপরে এই ড্রামের মধ্যে আমরা সিড রাখি। তারপরে এই যে এরকম গ্লাসের যে বিভিন্ন পাত্র সেগুলোর মধ্যে রাখি। বর্তমানে এরকম সিড স্টোরেজ গোডাউন, বিভিন্ন গোডাউন আছে, স্টোরেজ বড় বড় বিল্ডিং আছে, সেখানেও সিড স্টোর করা হয়। যেমন কোল্ড স্টোরেজ, কোল্ড স্টোরেজের মধ্যে আলু রাখা হয়। জি স্যার। Seed storage কাকে বলে? What is seed storage? Preservation of seed with initial quality until the needed for planting. অর্থাৎ বপনের সময় পর্যন্ত আমরা কোন জায়গায় বীজ সংরক্ষণ করব উইথ ইনিশিয়াল কোয়ালিটি সহ, সেটাকে বলবো সিড স্টোরেজ। Seed storage is the maintenance of high seed germination and vigor from harvest until planting. তারপরে ইম্পর্টেন্স আছে, কেন ইম্পর্টেন্স সিড স্টোরেজ? এখানে একটা দেখো, প্রিজার্ভ কোয়ালিটি লসেস পোস্ট হারভেস্ট স্টেজ। কোন 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 স্টেজে কত পার্সেন্ট সিড কোয়ালিটি লস হয়? কাটিং ক্ষেত্রে 3%, রেঞ্জে এত পার্সেন্ট, ট্রান্সফরমেশনে ট্রান্সপোর্টেশনের সময় এত পার্সেন্ট, থ্রেশিং এত পার্সেন্ট, ড্রাইং এত পার্সেন্ট। বলো স্যার, কোয়ান্টিটি লস লেখা। এখানে কোয়ালিটি হবে। ও আচ্ছা স্যার। তারপরে তোমার স্টোরেজ এত পার্সেন্ট এবং টোটাল এত পার্সেন্ট। কে? ওয়ালাইকুম আসসালাম। শোনো, আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করতে চাচ্ছি, বুঝছো? জি স্যার। জি স্যার। আমি তো জানাবো শনিবার দিন মানে কখন নিব ক্লাস। জি স্যার। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার।